Welcome to TRC Podcasts, sharing real life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. হঠাৎ করে একটা অদ্ভুত ভয় লেগে গেছে। সে কি হলো? ব্যাপারটা তো এরকম হওয়ার ছিল না। ফ্ল্যাট বাড়িতে যেরকম হয় একটা ছোট ঘর, সাজানো গোছানো ঘর ওরকম টাইপের। তা আমি সেই সময়তে ল্যাপটপটা আমার সামনে রয়েছে, ওর উপরে হঠাৎ করে আমি দেখছি যে একটা শিরদাঁড়া থেকে একটা গরম একটা হাওয়ার মতো নেমে গেল। ঠিক আছে? মানে একটা জল ফেললে যেরকম আমার গায়ে কাঁটা মারছে, লাইটটা জ্বালানোর পরে অনেক মনের মধ্যে একটা সাহস নিয়ে পেছনে এরকম ঘুরি। বিশ্বাস করবে না, যখন পেছনে ঘুরছি মনে হচ্ছিল যে কেউ একজন ছিল আমার পিছনে। যেই না ঘুরলাম, জাস্ট গায়েব হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি পার্থ ফ্রম টিআরসি পডকাস্ট। আর আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছো এমন একটা চ্যানেলের ওনার যাকে তোমরা অডিও স্টোরিতে শুনেছো, যে চ্যানেলের নাম হচ্ছে বং ভুতুড়ে, যেখানে তোমরা বিভিন্ন গল্প শুনে এসছো। আজকে নির্মাল্যকে নিয়ে আজকে আমাদের এপিসোড, যে এপিসোডের নির্মাল্য বং ভুতুড়ে চ্যানেলের ব্যাক স্টোরি আর তার সঙ্গে ঘটে যাওয়া জীবনে কিছু ভৌতিক ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে আসবে। ঘটনা আর গল্প দুটোই বলা হবে আপনাদেরকে, আর আপনারা খুব এনজয় করবেন আজকের এপিসোডটা। নির্মলা, থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলে আসার জন্য। অ্যান্ড তোমার বং ভুতুড়ের চ্যানেলটা বেশ ভালো গ্রো করেছে, দেখলাম অনেক সাবস্ক্রাইবার। আমরা এতদিন সানডে সাসপেন্স শুনতাম, এখন বং ভুতুড়ের চ্যানেলও অনেক তোমার এই অডিও স্টোরি তুলে আনছো, সেই অডিও স্টোরিগুলো শুনতে আমাদের খুব ভালো লাগছে। তো একটু তোমার ব্যাপারে একটু আগে বলো যে তুমি কোন প্রফেশন থেকে বিলং করো, আর তারপর তুমি বং ভুতুড়ের চ্যানেলটা কিভাবে খুললে? আমি প্রথমেই বলবো যে আমি এই বং ভুতুড়ে যখন শুরু করেছিলাম, তো তার আগে আমি কখনোই ভাবিনি যে বং ভুতুড়ে আমি শুরু করব, কারণ আমার প্রফেশনাল ফিল্ড সম্পূর্ণরূপে আলাদা। তো আমি একটা আইটি কোম্পানিতে বিলং করি এবং লাস্ট 2013 সাল থেকে আমার চলছে ওখানেই। তো যখন কোভিড টাইম যখন আসে, তো সেই সময়তে ভাবি যে কিছু তো একটা করা যেতেই পারে, কারণ হাতে সময় রয়েছে। তো তখন আমি ভাবলাম যে চলো তাহলে একটা দর্শকদের জন্য কিছু করা যেতে পারে। তো দেন আমি ভাবলাম যে কিভাবে এটাকে নিয়ে আসা যায়। হতে পারে সেটা অন্যরকম ভাবেও, কারণ সেই সময় তো অনেক রিল ভাইরাল হচ্ছে, সবাই নাচানাচি করছে। তো এবার সবকিছু তো সম্ভব নয় সবার পক্ষে। তো আমি ভাবলাম যে যেটা আমার ইনস্কোপে রয়েছে সেটা হচ্ছে গল্প শোনানো লোককে। তো তখন গিয়ে আমি ভাবি যে না, তাহলে বং ভুতুড়ে একটা শুরু করা যাক। এবং এই পুরো জার্নিটা যখন শুরু হয়, কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে একটা দিনের মধ্যে প্ল্যান তৈরি হয়। তো আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম, তো ওকে বললাম যে ভাই এরকম একটা চ্যানেল খুলবো, তো কি করা যায়? ও বললো খুলে ফেলো। তো তখন আমি বললাম নাম তো কিছু জানি না। তো তখন বলছে তুমি কিসের ওপর চ্যানেলটা করতে চাইছো? তো আমি তখন বললাম যে ভূতের গল্পের ওপরেই আমি করবো। তো তখন বলছে বেশ, তাহলে তুমি বং ভুতুড়ে নাম রাখো। বললাম যে মানে কি দাঁড়াচ্ছে? বলছে যে বাংলা, সেখান থেকে বং আর ভূত ভুতুড়ে। তো এইভাবে একটা ক্যাচ লাইন দিয়ে শুরু করা হলো আমাদের হচ্ছে বং ভুতুড়ে। তো যখন শুরু করি, তো তখন ভাবি যে কিভাবে এগোবো, কারণ সত্যি কথা বলতে আমার একদমই আইডিয়া ছিল না যে প্রত্যেকটা স্টেপ কিভাবে এগোই। তো তারপর কিছু বন্ধুকে পেয়েছিলাম, তো তারা আমাকে যথাসাধ্য চেষ্টা করেছিল বোঝাতে যে পুরো ফ্লোটা কিরকম ভাবে চলে। তো তারপর আস্তে আস্তে এগোতে থাকি। তো প্রথম 5টা গল্পতেই আমাদের চ্যানেল মোটামুটি মনিটাইজ হয়ে যায় এবং 2000-এর উপর সাবস্ক্রাইবার চলে আসে তখনই। তো তারপর দেখলাম যে না, এইবারে আস্তে আস্তে এগোতে হবে, কারণ একটা নিজস্ব পরিচয় তৈরি হচ্ছে ওই জায়গা থেকে। এতদিন আমাকে একটা কোম্পানির লোক হিসেবে চিনতো, এবার নিজের আমার একটা পরিচয় তৈরি হচ্ছে। তো তখন গিয়ে আমি ঠিক করি যে না, এবার এই দিকে আস্তে আস্তে আমার পুরো মেন্টাল যে স্ট্রেংথ রয়েছে বা ইচ্ছা, প্যাশন, সেইগুলোকে আস্তে আস্তে ঢোকাতে হবে। কারণ শুরু থেকেই ভেবেছিলাম যে কিছু একটা তো করতে হবে নিজের জন্য, কিন্তু সুযোগটা পেয়ে উঠছিলাম না, কারণ আমাদের প্রায় 10-11 ঘন্টা মতো করে ডিউটি হয়। এবার ডিউটির পরে তখন বাইকও ছিল না, তো সেই বাসে করে যাওয়া আবার বাসে করে ফেরা সময় হয়ে উঠতো না। কোভিড টাইমটা অনেকের কাছ থেকে অনেক কিছু নিয়েছে, কিন্তু আমাকে বং ভুতুড়ে একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে ইউটিউবে। তো এই একটা সুবিধা আমি পেয়েছিলাম এবং সেখান থেকেই বং ভুতুড়ে চলছে, আজও চলছে, আগামীতেও চলবে। তোমার বং ভুতুড়ে চ্যানেলটা কবে এস্টাবলিশ করেছো? ওটা শুরু করেছিলাম আমরা 2022 সালের শেষের দিকে সম্ভবত। আচ্ছা। কারণ তার আগে তখন তো কোভিড চলছিল, আর কোভিডের সময়তে আমি কিছু আমার চেনা মানুষকে হারাই। ঠিক আছে? আচ্ছা। তো তখন একটুখানি ডিপ্রেশনে চলে গেছিলাম যে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো তারপর কিছু আমার শারীরিক একটু অসুস্থতাও চলছিল। তো তখন তো মুডটাকে ঠিক করতে হবে। তো তখন গিয়ে বং ভুতুড়ে শুরু হয় 22 সালে। তোমার প্রথম গল্প যেটা তোমার বং ভুতুড়ে ছিল, ওটা কিরকম ভাবে তুমি রেডি করলে?
ওইটা রেডি করেছিলাম। সত্যি এখানে একটা মজার ইন্টারেস্ট আছে, মানে যখন আমি কথা বলি আমার বন্ধুদের সাথে যে কি গল্প নিয়ে আসবো, তো তখন বলে যে তুমি যে কোনো গল্প নিয়ে আসো, নয় অ্যাডভেঞ্চার নিয়ে আসো, অ্যাডভেঞ্চারের মধ্যে ভূত থাকবে, নয়তো গ্রাম বাংলা থাকবে, বা তারানাথ তান্ত্রিক করতে পারো। তো তখন গিয়ে আমি ঠিক করলাম যে তারানাথ তান্ত্রিক এ তো অলরেডি তো মানে তারাদাস বন্দ্যোপাধ্যায় তো করে রেখেছে সেই সময়তে, তার আগে বিভূতিভূষণ বাবুও করে রেখেছে, তো কি করা যায়। তো তখন অনেক কিছু ঘাটাঘাটি করলাম, ঘেটে দেখলাম যে পার্টিকুলারলি এই যে আমাদের যে তারানাথ তান্ত্রিক এই নামটার উপরে সেই সময় তো কোনো কপিরাইট ছিল না, আমি জানি না আজও আছে কিনা, তো তখন তো ছিল না। তো যথারীতি আমি ওই তারাদাস বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে তো এগোনো যাবে না, কারণ কপিরাইট পড়বে। ঠিক। তো বিভূতিবাবুর গল্প যেগুলো ছিল, তো সেইখান থেকে আমি অরিজিনটাকে টানি। আচ্ছা। টানার পরে আমি প্রথম গল্প নিয়ে আসি হচ্ছে ওই তারানাথ তান্ত্রিকের উপরে। তো সেই গল্পটা মোটামুটি হিট হয় এবং লোকে বুঝতে পারে যে আমরা কোয়ালিটিটাকে বেশি নজর দিচ্ছি কোয়ান্টিটির থেকে। তো তখন আস্তে 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 করে এগোতে শুরু হয়। এবং মানে ওই জার্নিটাতে আমি একটা জিনিস দেখেছিলাম যে ইন্ডাস্ট্রিতে অনেক রকমেরই মানে গল্পের কাজ চলে, কিন্তু সব গল্প দেখবে যে কানে কিন্তু শোনা যায় না ঠিক মতো। খানিকক্ষণ শুনলেই মনে হয় যে কিরকম যেন লাগছে, একঘেয়ে লাগছে, কান থেকে হেডফোন খুলে দিতে ইচ্ছা করে। তো আমরা চেষ্টা করেছিলাম যে এমন ভাবে আমরা গল্প নিয়ে আসবো যাতে কানে না লাগে, যাতে রাত্রিবেলাতে যেন ঘুমানোর আগে সবাই একটা হলেও গল্প চালিয়ে যেন শুনতে শুনতে ঘুমায়। তো আমরা প্রথম থেকে এই জিনিসটাকে চেষ্টা করেছিলাম ঠিক রাখার। তো আশা করছি এখনো রয়েছে, এটা তো দর্শকরাই বলতে পারবে যে কিরকম তুমি কোয়ালিটিটা মেনটেন করে গেছো একদম। এবার আমাকে একটুখানি বলো যে তোমার এই প্রথম স্টোরিটা একটু জিস বল, কারণ আমার অডিয়েন্স কখনো শোনেনি। আচ্ছা, হ্যাঁ, মানে কিরকম মানে ফিলটা তোমার ছিল ওটার ভিতরে, মানে একটা জিসতে বলতে পারো। আচ্ছা, মানে তারানাথ তান্ত্রিকের গল্প তো কম বেশি আমরা সবাই শুনেছি। এবার তারানাথ তান্ত্রিকের গল্প শুনতে গেলে প্রথমেই আমাদের মাথায় আসে হচ্ছে কিশোরী, তারপর ওদিকে অমর জীবন, এদের ক্যারেক্টার গুলো থাকে। তো যখন প্রত্যেকটা ক্যারেক্টার আমরা যখন স্ক্রিপ্ট ওয়াইজ যখন করছিলাম, তো তখন সত্যি কথা বলতে আমি ওখানে ঢুকে গেছিলাম, ঠিক আছে। কারণ একটা ক্যারেক্টারকে প্রাণ তখনই দেওয়া যায় যখন সেই ক্যারেক্টারের জায়গায় তুমি থাকবে, কারণ বাইরের থেকে তো বোঝা যাবে না। তো মোটামুটি ওই প্রথম প্রজেক্টটাতে আমাদের সময় লেগেছিল প্রায় 10 দিন মতো। আচ্ছা। আর এই 10 দিনের মধ্যে প্রথম 5 দিন ছিলাম সেই সময়তে আমি তারাপীঠে। আচ্ছা। তো ব্যাপারটা আরো বেশি রিয়েলিস্টিক লাগছিল, কি কারণ ওখানে শ্মশানে দেখবে অনেক তান্ত্রিকরা থাকে, ঠিক আছে। তো তাদের সাথে যখন আমি ওখানে গিয়ে দেখছি তাদের সমস্ত বিহেভিয়ার সমস্ত জিনিসগুলো দেখছি, তো তখন দেখে মনে হচ্ছে যে বাহ, একটা অদ্ভুত রকমের। তো আর ওই বছরটাতে আমি প্রথম যাই হচ্ছে তারাপীঠে। তো তার আগে আমার যাওয়া হয়নি। তো অন্যরকম একটা পরিবেশ দেখছি যে এখানে একটা অন্ধকার, তখন লাইট ফাইটও ছিল না শ্মশানে। তো সেই জায়গা থেকে যখন আমি তারানাথ তান্ত্রিককে যখন নিয়ে আসছি, তো ক্যারেক্টারটাকে আমি আরো ভালো করে বুঝতে পারি এবং চেষ্টা করি যে এই ক্যারেক্টারটাকে আর যাই হোক না কেন, সৃষ্টি যে করেছে স্রষ্টা, সে তো অন্যরকম লেভেলে করে দিয়ে গেছে। এবার একটা গল্প যে সৃষ্টিকর্তা, সে যখন কিছু ভেবেছে, তো তখন আমার এইটা মোটিভ থাকবে যে সেটা যেন কোনোভাবে নিচে না নামে, সেটা যেন আরো উপরে গেলে ঠিক আছে, কিন্তু নিচে যেন না নামে। তো গল্পের প্লট থেকে শুরু করে গল্পের সাউন্ড ডিজাইন সমস্ত কিছুই আমি নিজে পার্টিকুলারলি দেখে দেখে করেছিলাম। কারণ একটা জিনিস আমি মনে করি যে তোমাকে যদি এখন বলি যে তুমি এখন একটা গ্রামের একটা ধান ক্ষেতের মধ্যে রয়েছো, তো তুমি হয়তো বুঝতে পারবে না বা ফিল পাবে না। কিন্তু তোমাকে যদি এখন বলা হয় যে ইমাজিন করো সামনে একটা কয়েক বিঘা জমি রয়েছে, তার মধ্যে ধান গাছগুলো রয়েছে, একটা আলের মধ্যে তুমি দাঁড়িয়ে রয়েছো, তো তখন তুমি কিন্তু বুঝতে পারবে যে আচ্ছা আমি এই রকম জায়গায় রয়েছি। তো এই যে জিনিসগুলোকে তৈরি করা, এগুলো তো একটা অডিও স্টোরিতে তো দেখিয়ে তো সম্ভব নয়, সেইটাকে তৈরি করতে হবে সাউন্ডের মাধ্যমে, আর যে ডেসক্রিপশনটা যাবে সেটার মাধ্যমে। তো চেষ্টা করেছিলাম যে ওইভাবেই জিনিসটাকে তুলে ধরার। তো একটা অদ্ভুত রকম ফিলিংস এসছিল, সত্যি কথা মানে অস্বীকার করব না যে গল্পটা যখন প্রথম আমাদের চ্যানেলে আসে, আমি নিজে প্রায় 5 থেকে 6 বার মতো শুনেছিলাম গল্পটা। আচ্ছা। তো বেশ ভালো লেগেছিল। তারপর আস্তে আস্তে ঠিক করি যে না, যখন এই মানে একটা চরিত্রের যখন সৃষ্টিকর্তা অলরেডি রয়েছে, তো বেকার এই জিনিসটাকে নিয়ে মানে কাটাছেঁড়া না করাই ভালো। কারণ অলরেডি তখন ইন্ডাস্ট্রিতে ভুলভাল গল্প আসা শুরু হয়ে গেছিল তারানাথ তান্ত্রিকের ওপরে, এবং যেই গল্পগুলো শুনলে মানে সত্যি কথা বলতে আমারও খারাপ লাগছিল যে এরকম একটা চরিত্রকে এইভাবে নষ্ট করাটা ঠিক হবে না। এবার কি হয় যে 100 জনের মধ্যে 90 জন ভুল করছে, 10 জনের মধ্যে আমি রয়েছি। এবার 90 জন যদি ভুল করে,
তখন তো সেই বাকি 10 জনও তো তার মধ্যে পড়ে যাবে। ঠিক। সেই এক বস্তা আলুর মধ্যে একটা যদি পচা আলু থাকে সব খারাপ করে দেবে। ঠিক ঠিক। তো তখন ওইখান থেকে আমি শিফট করে চলে আসি হচ্ছে গ্রাম বাংলার ভূতের দিকে। আচ্ছা। তো এই ফিল্ডটা হচ্ছে এরকম যেখানে তুমি পুরোপুরি নিজের মতো করে একটা প্রেক্ষাপট তৈরি করতে পারবে। তুমি যেরকম চাইবে, সেটা একটা দিঘি হতে পারে, একটা পুকুর হতে পারে, একটা বাঁশবাগান হতে পারে, একটা রেল স্টেশন হতে পারে। তো এইভাবে আমি তখন পুরোপুরি গ্রাম বাংলার দিকে শিফট করে আসি। তোমাদের এই যে টিমটা আছে বঙ্গভূতের, এই টিমে মানে প্রধান কারা কারা কাজ করো তোমরা? প্রধান কাজ করে বলতে পুরো ডিরেকশনটা আমি দেখি। ঠিক ঠিক আছে। গল্প যখন আমি নিয়ে থাকি লেখক লেখিকাদের কাছ থেকে, তো সেটা আমিই নিই। এবার এটা নেওয়ার পরে আমি পাঠিয়ে দিই স্ক্রিপ্ট যে করে তার কাছে। আচ্ছা। তো সে মোটামুটি ৩-৪ দিন সময় নিল। একেবারে আমি ২-৩টে গল্প তাকে পাঠিয়ে দিলাম। সে করে আমাকে দিয়ে দিল। এইবার যখন সেই স্ক্রিপ্টটা আমার কাছে আসছে, তো তখন দেখে নিলাম সেই স্ক্রিপ্টের মধ্যে ১০টা চরিত্র রয়েছে, ৩টে মেয়ে কি ৪টে মেয়ে আর বাকি সব ছেলে। তো এবার ওখানে স্ক্রিপ্টের মধ্যে সমস্ত বয়স, কিরকম তার ইমোশন সমস্ত কিছু লেখা থাকে। তো সেই হিসেবে আমার মাথায় রয়েছে যে আচ্ছা, কিছু কিছু আর্টিস্ট রয়েছে যারা এইটাতে বেস্ট যাবে। তো তাদের সাথে আমি কন্ট্যাক্ট করি। তাদেরকে আমি মানে খুব কাছের মানুষ ভাবি এই কারণে, কারণ আমি প্রথম থেকে তাদের সাহায্যটা আমি পেয়েছিলাম। আচ্ছা। যখন আমার কোনো আইডিয়া ছিল না যে আমি কিভাবে এগোবো, তো তখন তারা এগিয়ে এসেছিল আমার কাছে যে তুমি চাপ নিও না, আমরা আছি, আমরা বুঝে নেব। তো তাদেরকে এরকমভাবে ফোন করলাম বা মেসেজ করলাম যে এরকম একটা লাগবে। তো তখন তারা জিজ্ঞেস করে যে কদিনে লাগবে? আমি বললাম ২-৩ দিনে দাও। তো আমি তাদেরকে পাঠিয়ে দিলাম। তো তারা তাদের মতো কাজ করা শুরু করে দিল। এইবার আমি কি করছি, মাঝখানে আমার একটা স্পেস রয়েছে ২-৩ দিনের। আমি তখন পোস্টার ডিজাইনার যে রয়েছে আমাদের মেইনলি পোস্টার ডিজাইনার সেই সময়তে ছিল শুভদীপ এবং তার সাথে আরেকজন ছিল। এবার আমি শুভদীপকে সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম। শুভদীপকে ফোন করে আমি বলছি, "শুভদীপ এরকম কনসেপ্টের উপরে আমার একটা পোস্টার লাগবে।" তো তখন বলল, "কদিনে লাগবে দাদা?" আমি তখন বললাম যে, "মোটামুটি দাও না তুমি ৭-৮ দিনে দাও।" তো তখন বলল, "ঠিক আছে।" তাহলে কি আমার প্যারালাল দুটো কাজ চালু হয়ে গেল। একদম। এবার এই করতে করতে আমার ২-৩ দিনের মাথায় আমার ভয়েস চলে আসলো টেলিগ্রামে। ঠিক আছে? তো আসার পরে সেইটাকে আমি পাঠিয়ে দিলাম এডিটরের কাছে। এবার এডিটরের ব্যাপারে একটা কথা বলি। আমাদের যখন ১ম কাজ শুরু হয়, তো তখন কিছু এডিটরের সাথে সম্পর্ক শুরুতেই খারাপ হয়ে গেছিল। যেরকম মানে আমি একটা কাজ দিচ্ছি, এবার প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে না অথবা মানে কি বলবো, ভালো খারাপ রয়েছে। সবসময়। এবার সেই জায়গা থেকে যখন আমি তাদেরকে যখন বলি যে এরকম আমাকে এটা লাগবে, ওরা ১ম এ জিজ্ঞেস করে কদিনে লাগবে? আমি বললাম যে, "দে না এরকম ৭-৮ দিনে দে।" ১ম এই রিজেকশন, "না হবে না। আর ২ সপ্তাহ লাগবে। তো তুমি অন্য কাউকে দিয়ে করিয়ে নাও।" তো এরকম হচ্ছিল, রিজেকশন আসছিল। কারণ একটা চ্যানেল তখন কতদূর এগিয়েছে? হার্ডলি হয়তো তোমার ৩,০০০-৪,০০০ সাবস্ক্রাইবার হয়েছে। তো একটা হেয় একটা ব্যাপার কাজ করে। তো তখন আমি পাই আমাদের যে এডিটর রয়েছে সায়ক চট্টোপাধ্যায়, ওকে পাই। তো তখন আমি সায়কের সাথে আমাদের একটা গ্রুপ আছে WhatsApp এ, তো সেইখানে আমি যোগাযোগ করি। তো তখন বলে যে, "ঠিক আছে দাদা কোনো ব্যাপার না, আমি করে দেব।" আর তারপর থেকে সায়কের সাথে কাজ শুরু হয়। তো এবার কি হয় যে ও ৫ দিন কি ৬ দিনের মধ্যে আমাকে গল্পটা এডিট করে দিয়ে দিল। এই করতে করতে ওদিকে যে আমার পোস্টারের জন্য আমি দিয়েছিলাম, তো সেই পোস্টার ডিজাইনার শুভদীপও আমাকে তখন পোস্টার দিয়ে দিল। আচ্ছা। এবার চলে আসলো হচ্ছে আমার কাছে পোস্টার রেডি, অডিও রেডি। এবার দুটোকে মার্জ করে দিলাম সফটওয়্যারে ফেলে তারপরে শুক্রবার বা শনিবার দিনকে ওই বিকেল ৪টে ৪:৩০ যখন অফিস থেকে বেরোয় বা কোনো প্রফেশন থেকে বেরোচ্ছে, তখন একটা রিল্যাক্সেশন চায়। যে সবাই তো আর বাইকে ফেরে না, সবাই পার্সোনাল ভেহিকেলেও ফেরে না, পাবলিক ট্রান্সপোর্ট নেয়। তো একটা কিছু তো লাগবে। তো ওই টাইমটাকে আমি টার্গেট করি। আচ্ছা। যে ঠিক আছে বাড়ি ফেরার সময় তারা গল্প শুনবে। তখন গিয়ে ছাড়ি। মোটামুটি এইটা হচ্ছে ফ্লো। এইটাই একটা মাসে ৪ বার চলে। মানে প্রত্যেক সপ্তাহে একটা করে গল্প। এবার আমাদের যে এডিটর রয়েছে সায়ক চট্টোপাধ্যায়, ও যেরকম আমাদের ১ম থেকেই যখন ছিল, তো সম্পর্কটা এরকম হয়ে গেছিল যে এখন আর ওর সাথে আমি ক্লায়েন্ট, ও এডিটর এরকম আর নেই। আচ্ছা। সম্পর্ক এরকম হয়ে গেছে যে মাঝে মধ্যে আমি ওর বাড়িতে চলে যাচ্ছি, মাঝে মধ্যে ও আমার বাড়িতে চলে আসছে, এরকম সিচুয়েশনে চলে এসছে। আর যখনই আমার মনে হয় যে এবার সবসময় তো একটা ইউটিউব চ্যানেল যখন চলছে, তো সেখান থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে। এবার অনেকেই হয়তো ভাবতে পারে দর্শকরা যে অনেক টাকা হয়তো কামায়, ইউটিউবার মানেই অনেক টাকা, কিন্তু সেটা নয় বাস্তবে। তো সেই জায়গা থেকে রেভিনিউ এর সমস্যা ১ম দিকে আমাদের থাকতো। তো এই যে আপস অ্যান্ড ডাউনস গুলো, তো সেই সময়তে সায়ক চট্টোপাধ্যায়
আমাকে প্রচুর লেভেলে সাহায্য করেছে। বলেছে, দাদা তোমাকে পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি ভালো জিনিস নিয়ে আসো, আমি ভালো জিনিসটা চাই যাতে তোমার কাছ থেকে আসে। তো এই দিক থেকে আমি ওর দিক থেকে সাপোর্টটা পেয়েছিলাম। শুধু তাই নয়, যারা আর্টিস্ট ছিল তারা প্রথম থেকে রয়ে গেছে। এবার হ্যাঁ, সবসময় তো 100% যে 10 জনকে নিয়ে আমি জার্নি শুরু করেছিলাম তাদেরকে তো সম্ভব নয় পাওয়া। ঠিক। তাদের একটা পার্সোনাল লাইফ আছে, তারা স্টুডেন্ট থেকে আস্তে আস্তে প্রফেশনে ঢুকছে, তাদেরকেও স্পেস দিতে হবে। কেউ বিয়ে করে বাইরে চলে যাচ্ছে। তো এই জায়গাগুলো চেঞ্জ হয়েছে আস্তে আস্তে করে। কিন্তু বর্তমানে এখন দাঁড়িয়ে আমার কাছে বলতে পারো এডিটর 2-3 জন রয়েছে, ঠিক আছে। শুভ ধর নামে একজন রয়েছে, তো সেই এডিটর রয়েছে। সায়ক চট্টোপাধ্যায় রয়েছে, আরো একজন রয়েছে, এবং তার পাশাপাশি 10 থেকে 15 জন মতো আমার ফ্রিল্যান্সার আর্টিস্ট রয়েছে যারা আমার সাথে কাজ করে, এবং পোস্টার ডিজাইনার রয়েছে 2-3 জন। এইভাবে চলে। আচ্ছা, তো এবার তুমি আমাকে বলো, এই যখন তোমরা স্টোরি কালেক্ট করো, বিভিন্ন স্টোরি কালেক্ট করো, আর তো টোটালটাই ভূতের উপরে, ঠিক আছে, আমার চ্যানেলেও একটা অকাল্টের উপরেই হয়। তো এরকম তোমার সঙ্গে কোনোদিন হয়নি কি স্টোরি লিখতে বসলে বা একটা স্টোরি নিয়ে যখন ঘাটছো, তোমার সঙ্গেও সেম টাইম লাইনে কোনো হরর বা প্যারানর্মাল জিনিস ঘটতে থাকছে তোমার সঙ্গে? অবশ্যই এইরকম, হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্নটা করেছো, কারণ এই জিনিসটা নিয়ে আমি বলবো পার্থদা, মানে আমি জানি না তোমার সাথে এরকম ঘটেছে কিনা, কিন্তু আমার সাথে এরকম ঘটেছে। তো তখন 2023 সাল মতো হবে, তো আমি এরকম রাত্রিবেলাতে 11:30-12টা নাগাদ আমি বাড়ি ফেরার পরে আমার মাথায় তখন টেনশন রয়েছে যে আমাকে কাজ নিয়ে বসতে হবে, কারণ তার পরের দিনকে আমার ইউটিউব চ্যানেলে গল্প ছেড়ে দিতে হবে। তো আমি রাত্রি তখন 1টা বাজে, আমি কাজ নিয়ে বসি, ল্যাপটপ চলছে, ঘর অন্ধকার, এসি চলছে, জানলা দরজা সব বন্ধ। এসি চললে ঘর এরকম ঠান্ডা হয়ে থাকে, ঠিক আছে। হঠাৎ করে আমি দেখছি যে একটা শিরদাঁড়া থেকে একটা গরম একটা হাওয়ার মতো নেমে গেল, ঠিক আছে। মানে একটা জল ফেললে যেরকম আমার গায়ে কাটা মারছে, মনে হয় যেরকম একটা গরম জল ফেললে যেরকম হয় গাটা শিউরে ওঠে, ওই রকম ফিল হলো। আমি দেখলাম যে ঘরের মধ্যে রয়েছি, জানলা দরজাও কোনো কিছু নেই যে দমকা হাওয়া ঢুকবে, হঠাৎ এরকম কেন হলো? আর এসি চললে গরম হাওয়া তো ঢুকতেই পারে না, একদমই না। তা আমি পেছনে যে ফিরবো সেই সাহসটা আমার কিন্তু নেই, ঠিক আছে। হঠাৎ করে একটা অদ্ভুত ভয় লেগে গেছে যে কি হলো, ব্যাপারটা তো এরকম হওয়ার ছিল না। ফ্ল্যাট বাড়িতে যেরকম হয় একটা ছোট ঘর, সাজানো গোছানো ঘর, ওরকম টাইপের। তা আমি সেই সময়তে ল্যাপটপটা আমার সামনে রয়েছে, ওর উপরে সুইচ বোর্ড। আমি ভাবছি সুইচ কি জ্বালাবো নাকি পেছনে তাকাবো, বুঝে উঠতে পারছি না। তো এক কথায় আমি না দাঁড়িয়ে গেছি, কাজ করতে করতে আটকে গেছি। আচ্ছা। আর সেই সময়তে তার খানিকক্ষণ আগে যেরকম ভুতুরে মিউজিক হয়, সেই দিয়ে আমি একটা পরিবেশ তৈরি করছি ট্র্যাকের মধ্যে। তো তখন গিয়ে আমি আস্তে করে, না এইভাবে তো থাকলে তো আমি এখানেই রয়ে যাব। তো কোনোভাবে আমি লাইট জ্বালাই। লাইটটা জ্বালানোর পরে এবার অনেক মনের মধ্যে একটা সাহস নিয়ে পেছনে এরকম ঘুরি। বিশ্বাস করবে না, যখন পেছনে ঘুরছি মনে হচ্ছিল যে কেউ একজন ছিল আমার পেছনে। যেই না ঘুরলাম, জাস্ট গায়েব হয়ে গেল, একটা ধোয়ার মতো ছিল। এমন না যে তোমার আমার মতো একটা ফিজিক্যাল বডি, না, যেরকম একটা অবয়ব যেরকম থাকে, যে কেউ পেছন থেকে দেখলে একটা দেখবে ফিল হয় যে কেউ আমাকে দেখছে, হ্যাঁ, একদম ওই ফিলটা আমার হচ্ছে। মানে কারোর প্রেজেন্স তুমি একদম ফিল করবে তুমি। ঘরে খালি ঘর থাকলে এক রকমের জিনিস, ঘরে একটা মানুষও এক্সট্রা থাকলে এটা দেখবে কাজ একদম করে। তো যেই না আমি ঘুরছি, আমি জাস্ট ঘুরলাম ও মিলিয়ে গেল। মানে দেখলে ওটা মিলিয়ে গেল। মানে আমি এটা আমার ধারণা যে হয়তো সে যেই হোক না কেন সেটা বুঝতে পেরেছিল যে এবার আমি ঘুরবো। তাতে সেই পাওয়ারটা আছে। হ্যাঁ, অবশ্যই সেটা রয়েছে, কারণ আমরা রয়েছি কোথায়? আমরা রয়েছি 3rd ডাইমেনশন, একদম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, একদম। আর ওরা রয়েছে হচ্ছে 4th ডাইমেনশন, যেখানে এর পাশাপাশি সময়টাকে ওরা ম্যানিপুলেট করতে পারে। ঠিক, মানে ওরা ফিউচার দেখে নিয়েছে হয়তো যে এই টাইমে আমি ঘুরবো, তো সেই ক্যালকুলেট করে ও সেই সময়, আর সেই সময় তুমি একটা অ্যাম্বিয়েন্সও ক্রিয়েট করে রেখেছো। আর একটা প্রবাদ আছে যে তুমি যেই জিনিসটা নিয়ে চর্চা করবে সেটা দেখবে তোমার আশেপাশে বিলং করবেই। একদম। আমি লাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, আমার সঙ্গে ঘটনা। কিছুদিন আগে আমি একটা শ্যুট করেছি, আমি আমার এখানে একজন তান্ত্রিকের সঙ্গে শ্যুট করছিলাম। তো তার যেহেতু আমাদের এই ফ্লোরে কন্টিনিউয়াস শুটিং চলতে থাকে, তো তান্ত্রিকের সঙ্গে আমার শ্যুটটা একটু ইভিনিং এর দিকে হয়েছে। আচ্ছা, ওর সঙ্গে শ্যুট করছি কটার দিকে? তাও মোটামুটি 6টা-7টা, ধরে রাখো 5:30-6টা। আচ্ছা, শ্যুট করছি, শুরুটা খুব ভালো হচ্ছে। যখন মাঝখানের দিকে আসে না, আমি, আমার পিছনে যে ক্যামেরা করে সে, দুজনেই ড্রেন্ড আউট হয়ে গেল। মানে আর ভালো লাগছে না, করতে ইচ্ছা করছে না। আচ্ছা, মানে ঘুম পেয়ে যাচ্ছে বারবার, আমার মানে
ঝিমিয়ে যাচ্ছি। তো কোনো মতে শ্যুটটা মানে তার মধ্যে আমাদের কিন্তু ওই ভূত নিয়ে আলোচনা চলছে, মানে মনে হচ্ছে কেউ একজন এনার্জি টেনে নিচ্ছে। এনার্জি টেনে নিচ্ছে, মানে সেই সময় ফুল ড্রেন্ড আউট। মানে আচ্ছা, ক্যামেরা করছে, তার ঘুম পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে, আর আমি তো ক্যামেরার সামনে, আমি তো কিছু করতেও পারছি না, মুভমেন্টও করতে পারছি না, ঘুমিয়ে পড়লে তো গেল। ঠিক ঠিক। আর এদিকে আমাদের কথা চলছে, ভূত নিয়ে আলোচনা চলছে, আত্মা, স্পিরিট, সেগুলো নিয়ে কথা চলছে। করতে করতে যখন এপিসোডটা শেষ করেছি, তখন ওই তান্ত্রিক বলছে যে আমার সঙ্গে কেন আরো 3খানা স্পিরিট ছিল। এবার আমি বললাম এটা কি করে সম্ভব? বলছে না, তুমি যখন কারোর ব্যাপারে কথা বলবে, তারা সবার আগে শুনতে পেয়ে যায়, বুঝতে পেরে যায়, তারা কিন্তু চলে আসে। আর চলে আসলে বাবা, তুমি বুঝতে পারবে যে তোমাকে ড্রেন্ড আউট করে দেবে। মানে কোনো নেগেটিভ এনার্জি থাকলে পর দেখবে একটা এনার্জিকে শুষে নেয়। ঠিক ঠিক ঠিক। আমাদেরও তাই হয়, যে কারণে দেখবে ইএমএফ মিটার ইউজ করে Right. অনেকে, কারণ কি তারা ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রনিক ম্যাগনেটিক ফিল্ডটাকে তারা দেখতে পায়। ইনফ্যাক্ট কোনো ব্যাটারি ইনস্ট্রুমেন্ট কিন্তু ড্রেন্ড আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি, ঠিক, মানে পুরো এনার্জিটা ওই নেগেটিভ এনার্জি টেনে নিচ্ছে। টেনে নিচ্ছে। তো সেই দিনকে আমার খুব কষ্ট হয়েছিল পডকাস্টটা করতে, অথচ আমি কিন্তু খুব ফ্রেশ। মানে তুমি ফ্রেশ থাকলে তোমার ওই ফ্রেশনেসটা তো টেনে নিচ্ছ না। টেনে নিচ্ছে, মানে এতটা টায়ার্ড লাগছে তখন আমার ইচ্ছে করছে দৌড়, আর ভালো লাগছে না, তাড়াতাড়ি শেষ করি এপিসোডটা। আচ্ছা, কিন্তু কোনো মতে মানে এপিসোডটাকে আর কি, মানে একটা তো শুরু, হ্যাঁ, একটা ক্লাইম্যাক্স, একটা এন্ড থাকে না, সেটা কোনো মতে ঠিক, করতে ঠিক, পেরেছিলাম আমরা সেটা। মানে এই জিনিসটা, মানে তুমি এটা বললে এইটা তুমি আরো বেশি ফিল পাবে। আমি তোমাকে বলছি, তুমি যদি আসামের কামাখ্যায় যাও, হ্যাঁ, ওইখানে রীতিমতো তান্ত্রিক কাপালিক রয়েছে। হুম। আর কামাখ্যার ওই বেলটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের জন্য ফেমাস। প্রচন্ড, ওটা মায়াং ভ্যালি, হ্যাঁ, এটাও। কারণ যে তান্ত্রিকের কথা বললাম সেও কিন্তু কামাখ্যা সিদ্ধ কাপালি, আচ্ছা। সে আমার এপিসোড 2খানা করেছে। এবার তার জন্য কি মানে অটোমেটিক্যালি সে তো জানে, তার কাছে সে বুঝতে পারছে, হ্যাঁ, এবার সে তো অনস্ক্রিন ওকে বলতে পারছে না। এবার সে তো প্রিকশন নিয়ে রেখেছে, এবার তোমার কাছে তো প্রিকশনটা নেই। হ্যাঁ, মানে তারপর বলছেন যে এই ঘটনা ঘটেছে। আমি বললাম, আচ্ছা আচ্ছা, ওই জন্য হয়তো টায়ার্ড লাগছে। কারণ তোমার সঙ্গে যতটা আমি এনার্জি নিয়ে কথা বলছি, ওই এপিসোডে দেখবো আমার পুরো এনার্জি ডাউন, পুরো এনার্জি ডাউন। মানে আমার কোয়েশ্চেন করতে ইচ্ছা করছে না, যে ঠিক আছে তুমি বলতে থাকছো, বলতে থাকো, বলতে আর থাকো। তুমি তো প্রথম থেকেও তো জানো না তুমি সেই জায়গা। না, আমি তো জানি না, হ্যাঁ। তো জানি আমরা এখানে দিব্যি হ্যাঁ, করছি পডকাস্ট। হঠাৎ করে মানে 1 ঘন্টার এপিসোড, মানে ধরো 30-35 মিনিট আমাদের এপিসোডটা হচ্ছে, তারপরে যেই আমরা স্পিরিট নিয়ে কথা বলতে শুরু করছি, তখন থেকে ট্রেন্ড আউট। তো ওই জন্য তোমারটা আমি জিনিসটা ফিল করতে পারলাম, যে তুমি যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করলে, যে অ্যাটমসফিয়ারটা, তার মধ্যে ভুতুরে গল্প, তার মধ্যে সেই এলিমেন্টস গুলো ঢোকাচ্ছ, হ্যাঁ। তুমি যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছো, ঠিক। আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি হয়তো ছিল, সে হয়তো এসে দেখছে হয়তো কি। আর তাদের তো এরকম ব্যাপার নেই যে দরজা নক করে ঢুকবে, না, জানলা তারা তো knock যেখান করে থেকে চলে ঢুকবে, আসতে পারে। যে কোনো জায়গাতেই চলে আসতে পারবে। হ্যাঁ। এবার যখন আমি একটা সিচুয়েশন ক্রিয়েট করছি, মানে তাদেরকে আমি কিন্তু ইনভাইট করছি করছি, যে আসো, তোমাদের মতো পরিবেশ। ঠিক। এবার সেই জায়গা থেকে এসছে। এবার তবে আমার ধারণা যে ওই দিনকে রাত্রি তখন প্রায় 1:45 মতো হয়ে গেছে, তো আমি যদি লাইট না জ্বালাতাম, মেবি হয়তো সমস্যা হলেও হতে পারতো, মেবি হতে পারতো, মানে দেখা হয়তো দিলেও দিতে পারতো ক্লিয়ারলি। কারণ এরকম ঘটনা আমি চট করে না, আমি ভয় খুব একটা পাই না, কারণ আমি 3বার আমি দেখেছি আচ্ছা আত্মা, 3টে ডিফারেন্ট জায়গায় দেখেছি। আচ্ছা। এবং তথাকথিত বলে না যে সিনেমাতে দেখাচ্ছে ওই কাটা মুন্ডু নিয়ে হাঁটছে, আমি ওই রকম ভাবে দেখি, আমি একদম সিম্পল ভাবে দেখেছি। যখন দেখেছি আমার এটা মাথাতেই আসেনি যে সে মানুষ নয়। মানে এই যে তোমার সাথে কথা বলছি, একদম সিম্পল, যখন সে মিলিয়ে গেল, তখন গিয়ে আমার মাথায় আইডিয়াটা আসলো যে আরে এ তো মানুষ ছিল না তাহলে। আর যতক্ষণ সে চাইবে না, এটা আমার একটা পার্সোনাল উপলব্ধি, যে কোনো আত্মা যদি না চায় যে তাকে সে দেখা দেবে, কোনো মানুষের ক্ষমতা নেই যে সে সেটা বুঝতে পারবে যে সে মানুষ নয়। ঠিক ঠিক, বিচিত্র দুনিয়া আমাদের, সত্যি তাই। মানে আমি যখন দেখেছিলাম না, বিশ্বাস করবেন, আমি নর্থ বেঙ্গলের কোচবিহারে দেখেছিলাম। আচ্ছা। তো মফস্বল এরিয়া, রাত্রি তখন 9:30 10:30 বাজে। তো আমি আমার ফ্যামিলি এক বাড়ি থেকে আরেক বাড়ি রিলেটিভে যাচ্ছি। এবার কলকাতা শহরে 9:30 মানে কিচ্ছু নয়, লোক গিজগিজ করছে। মফস্বলে 7:30 8টার মধ্যেই লোকজন ঘুমিয়ে পড়ে। যথারীতি আমরা হেঁটে যাচ্ছি, রাস্তার ডেসক্রিপশনটা হচ্ছে এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, মোরাম বেছানো রাস্তা, একদিকে ধান ক্ষেত, আরেকদিকে পুকুর, বাঁশঝাড়, 2-1টা বাড়ি মাঝে মধ্যে রয়েছে। তো আমরা যখন সোজা হাঁটছি, ডান দিকে ধান ক্ষেত, বাঁ দিকে একটা বাড়ি রয়েছে, বাড়িটার পরে একটা পুকুর রয়েছে। তো এই ঠিক পুকুরের কাছাকাছি দেখছি একটা বয়স্ক লোক ধুতি ফুতি পরে হেঁটে সেম ডিরেকশনেই যাচ্ছে, মানে যেদিকে আমরা যাব, আমাদের থেকে 50 মিটার দূরে রয়েছে।
তো আমাদের হাঁটা স্পিড বেশি, কারণ রাত হয়ে গেছে, গিয়ে তাদের বাড়িতে খাওয়া দাওয়ারও ব্যাপার রয়েছে। তো আমরা তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটছি। তো যথারীতি লোকটাকে আমরা ক্রস করি। ক্রস করার পরেই আমি মাকে বলছি যে, মা, লোকটা কিন্তু মানুষ নাও হতে পারে। আমি আর কি মেরে বলছি, ভয় দেখানোর জন্য। মা তখন বলছে, চুপ করবি, সামনে তাকিয়ে হাঁট। আমার পেছনে বাবা ছিল। বাবা বলছে, একবার পেছনে ঘোর। ঠিক আছে, আমি জাস্ট ঘুরেছি, কেউ নেই। মানে জাস্ট আমি এইখান থেকে তোমার জায়গা 2 পা হবে, আমি 2 পা হেঁটেছি। এই 2 পার মধ্যে আমার বাবা আমাকে বলেছে, এবার পেছনে ঘোর। পেছনে ঘুরে দেখছি নেই। নেই তো নেই। এবার দেখবে অন্ধকারে চোখ সয়ে যায় একদম। যে হঠাৎ করে অন্ধকারে তো দেখা যায় না, কিন্তু তারপর অন্ধকারে হাঁটলে দেখবে দূরে একটা কালো অবজেক্ট বা কিছু বোঝা যায়, কেউ না কেউ আছে। ও যদি ধান খেতেও নাবে, তা তুমি এটা বোঝা যাবে যে ধান ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছে। পুকুরে তো রাত্রিবেলা কেউ নামবে না। তো আমি তখন, সবাই একটুখানি ঘাবড়ে যায়, বাট হ্যাঁ ঠিক আছে, সবাই বলে ঠিক আছে, কেউ হতে পারে। ক্রস করে আমরা চলে যাই। পরের দিনকে ওই যে একটা বাড়ি ছিল, তো সেই বাড়ি থেকে আমাদেরকে ইনভাইট করেছিল, কলকাতা শহরের লোক এসছে আমাদের বাড়িতে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করবেন। তো আমরা যাই, গিয়ে দেখছি দেয়াল একটা ছবি টাকা। সেই ছবিতে যে রয়েছে পুরো সেম ডেসক্রিপশন গতকাল রাত্রে দেখেছিলাম। তখন জিজ্ঞেস করা হয় যে ইনি কে, তখন বলে যে আমার বাবা। একটি মেয়ে ছিল, তো সে বলে আমার বাবা ওই পুকুরে সুইসাইড করে মারা যায়। পাড়ার লোক দেখতে পেলেও, বাইরের লোকও, আমরা যেরকম বাইরের লোক আমরা যেরকম দেখতে পেয়েছি, ওই মেয়েটি কিন্তু দেখতে পাইনি, কিন্তু কখনো কারোর ক্ষতিও করেনি, নিজের মতো হাঁটে গিয়ে পুকুরে নেমে যায়। যেটা মানে আমরা আমার যেটুকুনি বিদ্যা আছে এটার ব্যাপারে, অপঘাতে মৃত্যু হলে পর তো এমনিতেই মোক্ষ পায় না, বা সে থেকে যায়, আমাদের এই দুনিয়াতে থেকে যায়। হয়তো সে ভালো যে তার মেয়েকে দেখা দেয়নি, কারণ সে জানে যে হয়তো মেয়ে দুর্বল হয়ে যেতে পারে, বা অনেক রকম হয় না সাইকোলজিক্যাল ইস্যু, সেটা হতে পারে। কিন্তু বাকি লোকরা যাতে দেখে তার প্রেজেন্সটাও বুঝতে পারে, অনেক কিছু থাকতে পারে। যদি লোকটা ভালো হয়ে থাকে, তার যদি আত্মা যদি ভালো হয়ে থাকে, তাহলে অনেক কিছু সে ভালো করতে পারে। এইখানে না আমি পার্থদা একটা কথা বলবো, এটা আমার ধারণা যে একটা মানুষ যখন মারা যায় না, তো তারপরে সে আর যাই হোক ভালো থাকে না। কেন ভালো থাকে না আমি বলছি, ধরো আজকে একটা মানুষ মারা গেল, সে অপঘাতে হোক বা যেভাবে হোক মারা গেল, তার কাছে চেনা যে এরিয়াটা, সেটা কিন্তু এই পৃথিবীতে ছিল জীবিত অবস্থায়, পাড়ার লোক, বাড়ির লোক এরকম ছিল। সে যখন মরে গেল, সে তো আর আমাদের মধ্যে থাকছে না, সেটা অন্য জায়গায় চলে গেল। সেইখানে কিন্তু তার চেনা লোক কিন্তু নেই। তারা যারা আগে মারা গেছে, তার পরিচিত, তারা তো নতুন জন্ম হয়ে যেতে পারে বা কিছু না কিছু ঘটে যেতে পারে। সে গিয়ে একটা নতুন জায়গায় একা হয়ে গেল। তার একটা, এটা আমার ধারণা যে তার একটা সাইকোলজি, যে সে চাইবে কি যে আমার দল ভারী করতে, যে আমার যারা প্রিয় মানুষ আছে তারা কেন ওখানে পৃথিবীতে একা থাকবে, তারা আমার সাথে এখানেই থাকুক। তো এর জন্য টানার চেষ্টা করে। তাহলে এই লোকটা তাহলে নিজের মেয়েকে কেন দেখা দিচ্ছে না? এইখানে হতে পারে যে এই মৃত্যুর পেছনেও হয়তো মেয়েটা দায়ী। থাকে না যে আমরা কারোর ওপর রাগ করে সুইসাইড করি, হতে পারে সুইসাইড, তো হ্যাঁ, বিদ্বেষ নিয়ে সুইসাইড করেছে, যে মেয়ে হয়তো এমন কিছু করেছিল যেটা বাবা মানতে পারেনি, যেইখান থেকে সুইসাইড করেছিল, একটা রাগ রয়ে গেছে। তার জন্য পাড়ার লোক, বাইরের লোক সবাই দেখতে পেলেও মেয়েকে দেখা দেয়নি। হতে পারে, অ্যাঙ্গেল তো অনেক কিছুই থাকে। এবার কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো আমরা জানতে পারবো না, এটা একটা আমাদের ধারণা যে হতে পারে এই কারণে হয়েছে। তোমাকে এবার একটু ব্যাক টু বঙ্গভূতুরে আসি। এটা তো তোমার একটা এক্সপিরিয়েন্স বললে, ব্যাক টু বঙ্গভূতুরে। তো তোমার সঙ্গে যে ঘটে যাওয়া কিছু রিয়েল ইনসিডেন্ট বা জীবনে ঘটে যাওয়া কারোর সঙ্গে কোনো এরকম হরর ইনসিডেন্ট কোনদিন বঙ্গভূতুরেতে নিয়ে আসার চেষ্টা করেছো? বঙ্গভূতুরেতে আমি এগুলোকে নিয়ে আসার চেষ্টা প্রথমে ভেবেছিলাম যে করব, তারপর দেখলাম যে না, কিছু জিনিস না আড়ালে আবডালেই রাখাটা বেটার। আচ্ছা, কারণ আমরা যেগুলো শোনাচ্ছি সেগুলো আর যাই হোক না কেন, সেগুলো কিন্তু গল্প, ঘটনা নয়। এবার যখন একটা ঘটনাকে আমি প্রাণ দিচ্ছি, সাজাচ্ছি, এবার সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সারাউন্ডিং এ কিন্তু অনেকেই থাকে যারা কিন্তু সবসময় ঢুকতে চায় আমাদের লেয়ারের মধ্যে। তারা কিন্তু যখন দেখবে যে একটা আবহাওয়া ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং তাকে নিয়ে বলছে, তার মধ্যে কিন্তু একটা উগ্রতা চলে আসবে এবং সে সেটা চেষ্টা করবে যে কিছু ভাবে একটা হোক, একটা ইম্প্যাক্ট ফেলুক। সে তো আর গল্পের মধ্যে ঢুকতে পারবে না, কিন্তু আমি যদি তার জীবনী নিয়ে যদি একটা গল্প করি, তাকে কিন্তু আমি ডাইরেক্ট ইনভিটেশন দিচ্ছি যে তুমি আসো। এবার
এই একটা প্রজেক্ট করতে গিয়ে দেখা গেল কি যে আমি একটা এক্স নামের মানুষ যে কিনা মরে গেছে, তার পুরো গল্পটা নিয়ে আমি একটা গল্প বানাচ্ছি, তার মৃত্যুটা নিয়ে, ঘটনাটা নিয়ে। এবার এই একটা প্রজেক্ট বানাতে গিয়ে শুধু তো আমি জড়িয়ে নেই, অনেকে রয়েছে, পোস্টার ডিজাইনার, আর্টিস্ট, এডিটার, আমি নিজে, সবাই রয়েছি। তার কিন্তু একটা টেন্ডেন্সি আসলেও আসতে পারে যে আমি ক্ষতি করব বা এদেরকে টানার চেষ্টা করব, কারণ আমি জীবিত অবস্থায় যেটা করতে পারিনি, এরা আমার মানে জীবনকালের ঘটনাটাকে গল্পের আকারে নিয়ে এসেছে। তো এরা তো নিশ্চয়ই ভালো মানুষ, এদেরকে আমি আমার কাছে টেনে নিই। তো এই ভালো করতে গিয়ে আমাদের তো খারাপ হয়ে যাবে, বেকার। তো ওদেরকে তো মানে সেই জাগিয়ে তো লাভ নেই যে তোমরা থাকো তোমাদের মতো, আমরা থাকি আমাদের মতো। সবসময় তো আমার একটা ধারণা এটাই আমি পোষণ করি যে কেউ যদি থেকেও থাকে কোনো অসুবিধা নেই, থাকো, একসাথে মিলে থাকবো, কোনো ব্যাপার নয়, কিন্তু এমন ভাবে দেখা দিও না যে মনে হয় যে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসছে। গল্প করো, কোনো ব্যাপার না, কারণ হ্যাঁ তাদেরও কথা আছে, কারণ তারা যখন মৃত্যুবরণ করেছে কোনোভাবে, কেউ তো আর স্বেচ্ছায় যেতে চায় না, তাদের বয়সজনিত কারণে বা কোনো রকম কোনো কারণে তারা হয়তো পৃথিবী ছেড়েছে, তাদেরও কিছু বলার থাকে। তো সেইগুলো হয়তো বলার জন্য ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু যদি এখন দেখাও যে এই নাও আমার কাটা মুন্ডু, তুমি নিয়ে খেলো, তো ওই দেখলেই তো ভয় পেয়ে যাবো, ধরার কি দরকার আমাকে। ঠিক 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 ঠিক। তো এবার তোমার ফিউচারের প্ল্যান কি? মানে বংভূতুরে ইজ আ অডিও প্ল্যাটফর্ম ইউটিউবে, তো এরপরে কোনোদিন ভেবেছো যে তুমি ভিডিও আর অডিও দুটো নিয়ে কাজ করবে? এইটা আমি প্ল্যান করেছি, তবে সত্যি কথা বলতে একটা জিনিসকে যে কোনো ভাবে তো করে দেওয়া যায় না। আজকে ধরো তুমি একটা মাংস ভাত খাবে, মাংসটা যদি মাংসের মতো যদি না তৈরি হয়, তো সেক্ষেত্রে ডাল ভাতের মতো করে তো লাভ নেই। ঠিক ঠিক। সেই জিনিসটার আর সেই জিনিসটাকে একটা ভালো জিনিস তৈরি করতে গেলে তো সেখানে পুঁজি লাগবে। এবার সেই পুঁজিটা কিন্তু আমাকে এই ইউটিউব মার্কেট থেকে তুলতে হবে, কারণ আমি প্রফেশনাল ফিল্ডের ইনকাম আমি পার্সোনালে লাগাই না, পার্সোনাল জায়গার ইনকাম আমি প্রফেশনাল লাগাই। তো আমি এখন প্ল্যানে রয়েছি যে এই যে পুরো যে জিনিসটা চলবে, তো এইখান থেকে যা রেভিনিউ আসবে কিছু সংখ্যক আমি অ্যামাউন্ট পুঁজি আমি আলাদা করব, যে পরবর্তীকালে এই বংভূতুরে যেটা অডিও স্টোরি হিসেবে চলছে, এটা ভিডিও অডিও স্টোরি হিসেবে চলবে। আচ্ছা। তো এবার সেইখানেও অনেক রকমের খরচা আছে, যেমন ক্যামেরার খরচা রয়েছে, আর্টিস্টের খরচা রয়েছে, একটা সিচুয়েশন তৈরি করতে হবে, কারণ চট করে তো আমি ধর্মতলার মোড়ে তো আমি দেখাতে পারবো না যে ওই রকম একটা পরিবেশ, তো আমাকে সেরকম জায়গায় যেতে হবে, আর একটা জায়গায় সবাইকে নিয়ে গেলে সেখানে একটা খরচাপাতি রয়েছে, তো এই খরচাগুলোকেও তো তুলতে হবে। এবার হ্যাঁ, অনেক ক্ষেত্রে কি যে অ্যানিমেশন করে বা অন্যরকম ভাবে নিয়ে আসতে পারে, তবে সত্যি কথা বলতে আমার অ্যানিমেশনে যাওয়ার ইচ্ছা নেই, কারণ আমি চাইবো যে একটা জিনিস এমন ভাবেই আমি সবার কাছে পৌঁছে দেব যাতে তাকে ভাবতে হবে না যে এরপরে এটা হতে পারে। আমি এমনই সাজিয়ে দেবো সে একদম ক্লিয়ারলি দেখবে, যেটা দেখবে সেটা ইজিলি সে বুঝতে পারবে, তাকে আলাদা করে মাথা ঘামাতে হবে না। মানে অডিও আর স্টোরি দুটো একদম সিঙ্কে থাকবে। একদম রাইট রাইট। মানে সে দেখতেও প্রেফার করবে, আবার যদি কখনো শুনতেও প্রেফার করে, যেরকম অনেকে রাত্রিবেলা আমরা কানে হেডফোন দিয়ে শুনি, আমি স্পেশালি শুনি, তো তারা ওটা ভিজুয়ালাইজও করতে পারবে। যেমন ধরো এই যে তুমি আমি আজকে একটা পডকাস্টে রয়েছি, ঠিক আছে, তো এইটা যদি এটা তো নরমাল, ঠিক আছে, কিন্তু একটা গল্পের মধ্যে যদি এরকম একটা প্লট থাকতো যে এই পুরো সেটআপটাই হচ্ছে একটা ভুতুরে বাড়িতে, ঠিক, আমরা দুজনে মিলে কথা বলছি, পডকাস্ট করছি, এবং সেইখান থেকে জার্নিটাকে আলাদা করে দেখানো হচ্ছে যে আশেপাশে আমাদের অনেকেই রয়েছে যারা কিন্তু অনেক কিছু করার চেষ্টা করছে, আমরা বুঝতেও পারছি যে এই কিছু হয়তো এখান থেকে নড়ছে বা চেয়ারটা হয়তো এমনি একটু সরছে। তো এইটা যদি আমি অডিওতে দেখাই একরকম হবে, কিন্তু জাস্ট ভাবো যে ওই অডিওর সাথে যদি এই আমাদের ভিডিওটাকে যদি অ্যাড করে দেওয়া হয়, তাহলে ব্যাপারটা কিন্তু পুরো সিঙ্কে থাকবে। ঠিক ঠিক। তো এইভাবে প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে। রাইট রাইট রাইট। এখন তোমাদের বংভূতুরের চ্যানেলে মানে কতজন ফ্যামিলি মেম্বার্স? আমি লাস্ট দেখেছিলাম আমাদের 34,000 ঢুকতে চলেছে। অসাধারণ অসাধারণ। তো জার্নিটা মানে হেকটিক ছিল। বংভূতুরে যখন শুরু হয় তারপর থেকে আমার চ্যানেল 3বার থেকে 4বার ডিলিট হয়ে যায়। কমিউনিটি গাইডলাইন্স, স্ট্রাইক, ঠিক আছে। এবার কিরকম ভাবে গাইডলাইন্স করছে যে আমি একটা থাম্বনেল দেখাচ্ছি, এবার থাম্বনেলের মধ্যে এখান থেকে একটা পেতনির রক্ত পড়ছে, দেখতে গেলে তো এটা ভূত, ঠিক। এবার ইউটিউব তো আর ভারতীয় বেসড তো কোনো কোম্পানি নয়, ইউএসএ বেসড কোম্পানি, ওরা দেখছে রক্ত মানেই ব্লাড, ব্লাড মানেই হয়তো কোনো একটা ব্রুটাল কিছু, ওরা কমিউনিটি গাইডলাইন্সে ফেলে দিল।
ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে চ্যানেল ডিলিট করে দিল। এবার দেখা গেল কি যে আমি একটা মিউজিক ইউজ করছি, এবার সেই মিউজিকটা দেখা গেল অন্য আরেকটা গল্পেও আমি ইউজ করছি, রিইউজই কিন্তু হচ্ছে। এবার ইউটিউবের একটা স্ট্রিক্ট পলিসি রয়েছে যে রিইউজ কন্টেন্ট ইউজ করা যাবে না, ও চ্যানেল ডিলিট করে দিল। তো তখন আবার আমাকে ম্যানুয়ালি মেল করতে হচ্ছে, যে আমাকে দেখাতে হচ্ছে যে এই হচ্ছে আমার সেট আপ, এইখান থেকে আমি এইভাবে কাজ করছি। তো তখন গিয়ে ওরা বুঝছে যে না ঠিক আছে, চ্যানেল ওকে রয়েছে, মালিকও ঠিক আছে, এদের কাজই এরা মাছের তেলে মাছ ভাজার মতো করছে, তো কোনো অসুবিধা নেই। তো তখন আবার চ্যানেল ফিরিয়ে দেয়। তো বং ভুতুড়ে যখন জার্নি শুরু করে প্রথম দিক থেকে মোটামুটি এই আপস অ্যান্ড ডাউনস গুলো আমি তো পেয়েছিলাম, কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত টাচউড কোনো রকম কোনো সমস্যা হয়নি। চ্যানেলের মতো এগোচ্ছে এবং ইন ফিউচার প্ল্যান আছে যে এটাকে তো আরো এক্সটেন্ড করব। কিছু জিনিস আপাতত চলছে বংভুতুরের পাশাপাশি, সেগুলো আস্তে আস্তে যখন সামনে নিয়ে আসা হবে তো তখন তো সেগুলো অডিয়েন্স তো জানতেই পারবে। ডেফিনেটলি। তো এতক্ষণ আমরা বংভুতুরের চ্যানেলটা নিয়ে কথা বললাম, এবার একটু তোমার পার্সোনাল লাইফের দিকে ঢুকি। তুমি স্টার্টিং এ বললে তুমি একজন আইটি প্রফেশনাল, আর তার সঙ্গে তুমি ইউটিউবটা করছো। এবার তুমি কোনটাকে নিয়ে এগাতে চাও, মানে আইটি প্রফেশন নিয়ে এগাবে না ইউটিউব নিয়ে এগাবে? কারণ তোমার চ্যানেলটাও গ্রো করেছে, তোমার আইটি প্রফেশনও তুমি গ্রো করেছো। এবার এখানে দেখো, এখানে একটা ব্যাপার আছে, তো আমি তোমায় বলি যে আমি যখন শুরু করেছিলাম তো তার আগে তো আমার 2013 সাল থেকে তো আমি তো পার্সোনালি বলতে গেলে আমার আইটি প্রফেশনের সাথেই যুক্ত ছিলাম। তো কোভিড টাইম যখন 2020 সালে যখন আসে, তো 2020 কোভিডের শুরু হয়ে গেছে, একটা ট্রমাটাইজড সিচুয়েশন। তো 2021 সালে আমি কিছু মানুষকে হারাই, ঠিক আছে, পার্সোনাল লাইফে খুব কাছের ছিল তারা আমার। তো যখন আমি তাদেরকে যখন হারিয়ে ফেলি তো তখন আমার সেই মুহূর্তে মনে হচ্ছিল যে কিছুই হয়তো করা যাবে না, একটা ডিপ্রেশন আস্তে আস্তে গ্রাস করছিল সেই সময়তে, যে মানুষগুলো আমার খুব কাছের, ঠিক আছে, তারা নয়তো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, নয়তো আমার জীবন থেকে সরে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে যখন মানুষগুলো যখন সরে যায় আমার থেকে, তো তখন আমি ভাবি যে আস্তে আস্তে আমি নিজের কিছু করবো, যেরকম তোমাকে একটু আগে বললাম। তো যখন আমার প্যাশনের দিকে যখন আমি ফোকাস হয়ে যাই, যখন আমি আমার লক্ষ্যটা যখন স্থির করি, তো তখন ভাবি যে এইভাবেই এগোবো, এই দিকেই এগোবো। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমার রাজপ্রাসাদ তৈরি হওয়ার পথে রয়েছে, পুরোপুরি তৈরি হয়নি। যখন তৈরি হয়ে যাবে আমার রাজপ্রাসাদ, সেই সময়তে আমার আইটি প্রফেশনটাকে আমি ছেড়ে দেবো, আমি পুরোপুরি আমার প্যাশনের দিকে এগোবো। কারণ আমি মনে করি যে তুমি সেই কাজটা আরো ভালো করতে পারবে যেটা তোমার প্যাশন থেকে আসে। একদম ঠিক। কারণ তুমি অন্যের আন্ডারে রয়েছো, সেখানে সে যেটা শেখাচ্ছে তুমি সেটাই করছো, তুমি কিন্তু সেখানে তোমার নিজস্ব স্কিল দেখাতে পারবে না। ঠিক। কিন্তু তোমার প্যাশন যেখানে রয়েছে সেখানে কিন্তু তুমি আরো নারিশ করতে পারবে, আরো স্কিল দেখাতে পারবে। তো প্ল্যান আছে মোটামুটি, পরবর্তীকালে হয়তো একটা সময় আসবে যখন আমার এই প্রাসাদ তৈরি হয়ে যাবে, আমি আস্তে আস্তে এই প্রাসাদেই রয়ে যাব। এর বাইরে হয়তো আইটি প্রফেশন বা যেরকম যা রয়েছে সেগুলো তাদের মতো থাকবে, আমি ওদিকে এগোবো না। কারণ একটা জিনিস আমি মনে করি যে যতই হোক দিন শেষে না মাথায় শান্তিটা থাকাটা দরকার। শান্তি যদি না থাকে তাহলে কোনো কিছুই হয় না। আর ওই আইটি প্রফেশনে এখন তো শুনতে পেয়েছো হয়তো যে রিসেন্ট একটা কোম্পানিতে 12,000 লোক ছাঁটাই চলেছে। দেখো এটা তো হতেই চলেছে, মানে এটা নতুন কিছু না। আজকে 5 বছর আগেও মাস ফায়ারিং ছিল, আজকেও রয়েছে। তো কোথাও না কোথাও দেখতে গেলে কিন্তু একটা অনিশ্চয়তা থেকেই যায় যে আজকে আমি রয়েছি কিন্তু 10 বছর পরে নাও থাকতে পারি। তো সেই অনিশ্চয়তায় বাঁচার থেকে সম্মানের সাথে আগেই সরে যাওয়াটা বেটার। একদম ঠিক, একদম। আর যখন তুমি একটা নিজস্ব একটা জায়গা তৈরি করে নেবে, লোকেরা তোমাকে চিনবে, জানবে, তখন অটোমেটিক্যালি আমি জানি যে লাইফ স্মুথলি চলে যাবে। কারণ চুরি ছিনতাই তো হচ্ছে না। ঠিক ঠিক। আমি দর্শককে তাদের পছন্দের জিনিস শোনাচ্ছি, তো সেটা তারা ভালোবাসছে। আজকের দিনে দাঁড়িয়ে বংভুতুরে যে এই যে 34,000 যে ঢুকছে, তো এর মধ্যেও নেগেটিভ মানুষ রয়েছে, আমিও জানি। কিন্তু দেখতে গেলে সেই নেগেটিভ সংখ্যার মানুষ যতজন রয়েছে তাদের থেকে পজিটিভ সংখ্যার মানুষ বেশি রয়েছে, তার জন্যই চ্যানেলটা এগিয়ে যাচ্ছে। তো যখন এতগুলো মানুষ আমার সাথে রয়েছে তো তাহলে আমার ভয় কিসের? একদম ঠিক। আজকে আরেকটা জিনিস আমি তোমাকে বলবো যে প্রত্যেকটা জিনিস, সেটা প্যাশন হোক বা প্রফেশন হোক, যেইটাকে তুমি ভালোবাসবে না সেইটা কখনো তোমার হাত ছাড়বে না। একদম ঠিক, একদম সবসময় ওটার ভিতরেই থাকবে। হ্যাঁ, সবসময়। আর তুমি মানে গ্রোথ করতে পারছো তো। তুমি তোমার আজকে মনে হয়েছে যে তুমি একটা গল্প শোনাবে, তুমি একটা গল্পকে বিভিন্নভাবে শোনাতে পারো। কিভাবে শোনাচ্ছ, কি নতুন নতুন জিনিস ওখানে নিয়ে আসছো, এটাই তো স্কিল। ঠিক ঠিক। আর এই জিনিসটাতেই আমার ইচ্ছা রয়েছে পরবর্তীকালে এগোনো। না না, একদম। এই প্ল্যাটফর্মটা যদি
স্টেবল প্ল্যাটফর্ম ইউটিউব, যদি এরকম ভাবেই যদি স্টেবল প্ল্যাটফর্ম থাকে তাহলে অনেকে উন্নতি করতে পারবে। হ্যাঁ। অনেকে ইন্ডিপেন্ডেন্ট যারা ওয়ার্কার্স আছে, যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, তাদের জন্য খুব সুবিধার প্ল্যাটফর্ম। আর কারণ সত্যি কথা আরেকটা জিনিস যে তুমি যতই আইটি প্রফেশনে থাকো না কেন, যতই কামাও না কেন, আলটিমেটলি দিন শেষে তোমার কিন্তু ওই একটাই জায়গা, তুমি স্যালারি পাচ্ছ একটা মাসের শেষে গিয়ে। এর বাইরে আর কিচ্ছু কিন্তু তোমার নেই। তুমি যখন চাকরি ছেড়েও দেবে, যে ল্যাপটপটা কোম্পানি তোমায় দিয়েছিল সেই ল্যাপটপটাও তুমি ওখানে রেখেই দিয়ে আসবে। ঠিক ঠিক। কিন্তু তুমি এইখান থেকে যে নলেজটা পাচ্ছ, আজকে তোমার এই টিআরসি পডকাস্ট রয়েছে, আমার বংভূতুরে রয়েছে, আমরা তো একটা জার্নিতে রয়েছি। একদম। যখন 10 বছর বাদে যখন একটা জায়গায় গিয়ে পৌঁছবো, তখন যখন পেছনে ফিরে তাকাবো, তখন দেখবো যে আমরা অনেক কিছু শিখতে শিখতে এসেছি। একদম একদম একদম। এই তো আমি কত কিছু শিখেছি। আমি যখন শুরু করেছিলাম চ্যানেলটা তখন তো জিরো নলেজ। তখন জাস্ট আমি আজকে ক্যামেরার সামনে বলছি, আমি আর আমার পিছনে সেটা ক্যামেরা করে সুশোভন, আমরা এই দুজন মিলে ইয়ারকির ছলেই চ্যানেলটা স্টার্ট করেছি। আচ্ছা, যে ঠিক আছে মোটো ব্লগিং করছি, ক্যামেরা আছে, চল না একটা পডকাস্ট শুরু করে এটা দেখি না পডকাস্ট করে কি আছে। ইয়ারকির ছলে করেছি আমরা, সিরিয়াসলি আমরা কখনোই প্ল্যানই করিনি। আমাকে ও বললো যে কিভাবে করবো, আমরা চল আমার বাড়ি আছে, আমার বাড়িতে সোফা আছে, একজন একজন করে ডাকি, সোফায় বসি, মাইক লাগাই, কথা বলি, তাই শুরু করলাম। তাহলে ভাবো যে আজ থেকে 10 বছর বাদে তোমার চ্যানেল দেখা গেল সেই সময়তে মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে গেছে, হতে পারো, গডস গ্রেস। সেই জায়গাতে না আমি আশাবাদী, কিন্তু ঠিক আছে, পজিটিভ ভাইবস যখন রয়েছে আমরা অবশ্যই আশা করব যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে যাবে, সেই সময়তে তুমি যখন পেছনে ফিরে তাকাবে, তখন দেখবে যে একটা সোফা কিন্তু আর একটা কথাবার্তা শুধুমাত্র শুরু করেই কিন্তু তোমাকে 1 মিলিয়নের জায়গায় পৌঁছে। আর আমি কখনোই আমার ওই ভিডিওগুলো ডিলিট করবো না। আমার যতই চ্যানেল গ্রো করুক, যতই যেখানেই পৌঁছে যাই কেন, ওইটা সবসময় আমাকে বোঝাবো যে আমি এখান থেকে শুরু করেছি, আজকে এখানেই এসেছি। এবং মানে পা যেন সবসময় মাটিতে থাকে। কারণ তুমি যখন একটা সময় দেখবে যে হয়তো তুমি 42 এর উপরে দাঁড়িয়ে রয়েছো, কিন্তু সেই সময় তো তোমার মনে হয় যেন এটা থাকে যে তোমার পা কিন্তু মাটিতে সবসময়। ওইটা একদম। আমি যত বড় ব্লগার্সকে দেখেছি কিনা পডকাস্ট যারা করে, তারা কিন্তু শুরুর ভিডিওস গুলো কোনোদিন ডিলিট করে। ঠিক, যতই খারাপ ভিউজ থাকুক, 10টা ভিউজও থাকুক, কিন্তু সেটা তোমাকে রিয়েলাইজ করে দিচ্ছে যে আমি এখান থেকে শুরু করেছি, আমার জার্নিটা এখান থেকে শুরু। সবকিছু শুরু ওইখানটায়, কথা আটকে যাওয়া থেকে শুরু করে ক্যামেরার সেটআপ সেরকম নেই, সমস্ত কিছু। সব থেকে বড় জিনিস ছিল হচ্ছে লাইটে আমরা বুঝতাম না লাইট। আজকে আমাদের কাছে দেখো এলসি আছে, আমার কাছে সফট বক্স রয়েছে, আজকে একটা ভালো এনভায়রনমেন্টে বসে আছি, একটা স্টুডিওতে বসে আছি। তখন কিন্তু ওই ফিল্ডটা ছিল না। আস্তে 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 অনেক কিছু শিখেছি, মানে লাইট কাকে বলে, আমি আলাদা করে লাইট কিনলাম, ঠিক আছে। আমি বলতে আছে গল্পওয়ালা চ্যানেলে যখন যাই তখন ও সেটআপটা দেখি, ওর সেটআপটা দেখে তারপর আমি কিছু ইমপ্লিমেন্ট করি, যে আচ্ছা এই জিনিসটা করেছে তাহলে আমি এই জিনিসটা করি কম খরচার মধ্যে। কারণ আমি কখনোই চাইনি যে বিশাল খরচা করবো, কম খরচার মধ্যে। কারণ তোমাকে তো তোমার পুঁজিটাও তো দেখতে হবে। ঠিক, হ্যাঁ। তো ওটা করলাম, ওটা করার পরে দেখছি যে আচ্ছা এইভাবে করছি, 4জন 5জন টেনে আগে ডেকে আনতে হবে, প্লিজ কর, একটা শো কর আমার সঙ্গে। অনেকে বলতো না ভাই করতে পারবো না, এই করতে পারবো না, অনেক রিজেকশন পেয়েছিলাম। করতে হঠাৎ করে একদিন আমার ক্লিক করে যায়। যখনই রিজেকশন পাবে তখনই বুঝবে যে তার মানে তুমি ঠিক রাস্তায় আছো। হ্যাঁ, এবার ক্লিক করে যায়। ক্লিক করতে এখন এমন জায়গায় চলে যায়, কারণ আমিও বুঝছি যে আমার অডিয়েন্স কি চাইছে, অডিয়েন্স কি শুনতে চাইছে, কাকে দেখতে চাইছে, কি রকম দেখতে চাইছে। তারপরে আস্তে আস্তে গ্রো করলাম, আস্তে আস্তে স্টুডিও নিলাম, স্টুডিও নিয়ে স্টুডিওতে কাজ করলাম, তোমার সঙ্গে আজকে বসে কাজ করছি। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে বঙ্গভূতুরে, তার মধ্যে একজন, গল্পওয়ালা একজন, যারা অন্য পডকাস্টে যায় না তারা আসছে আমার কাছে। আমার দেখে খুব ভালো লাগছে, ঠিক আছে, তার মানে আমি একটা ঠিক পথে এগোচ্ছি, মানে আমি একটা গ্রোথ পাচ্ছি, হয়তো আমার চ্যানেলটা কন্টেন্টটা ভালো আসছে। না, তবে একটা জিনিস আমি বলবো পার্থদা, আমি রিসেন্টলি এই বছরে যে ইউটিউবের একটা ইভেন্ট হয়েছিল, আমাদের গেটওয়ে যে ইভেন্টটা রয়েছে ওইখানে হয়েছিল, তো ওখানে আমি গেছিলাম। তো ওখানে প্রায় 3 মিলিয়ন 4 মিলিয়নের যারা আছে তারাও এসেছিল, আবার 100-200 কেতে যারা রয়েছে তারাও এসেছিল। এবার আমাদের অডিও স্টোরি সেগমেন্ট যদি দেখা যায়, ইউটিউবের কিন্তু খুব সামান্য একটা জায়গা নিয়ে রয়েছে। ইউটিউব তো অ্যাকচুয়ালি ভিডিওর প্ল্যাটফর্ম, ঠিক। আমরা অডিওটা শোনাচ্ছি আমাদের ভালো লাগা জায়গা থেকে আমরা শোনাচ্ছি, ঠিক। তো আমি দেখলাম ওখানে যারা এরকম বড় বড় ক্রিয়েটার্স আছে তাদের সত্যি কিন্তু পা মাটিতেই রয়েছে, ঠিক। যারা রীতিমতো 4-5টা চ্যানেল চালাচ্ছে, প্রায় বলতে গেলে মাস গেলে ভালো ইনকাম করছে, ঠিক আছে। কিন্তু আমাদের এই অডিও ইন্ডাস্ট্রিতে থাকে না যে কিছু জিনিস থাকে যেগুলো চোখে লাগে, ঠিক।
দেখা গেছিল ওখানে। কিন্তু মানে এটাই ভরসা যে ইউটিউব এই সামান্য ইন্ডাস্ট্রি যেখানে এরকম আজকে তুমি ভালো করছো আমি তোমার মই কেড়ে নেবো, এতে চলে না। ইউটিউব চলে হচ্ছে জেনুইনিটির উপর। একদম। তুমি যত জেনুইন হবে ইউটিউব তত তোমাকে জিনিস দেবে। ঠিক। আর এইটা হচ্ছে ভরসা আমার কাছে যে আজকে যদি আমি ঠিক রাস্তায় থাকি তো তাহলে একটা সময় আসবে যখন আমাকে সবাই ভালোবাসবে। একদম, ভালোবাসছেও, মানে ভালোবাসা মানে এটা নয় যে আমার সাবস্ক্রাইবার কাউন্ট বাড়ছে বা আমার ভিউজ বাড়ছে। ঠিক, ভালোবাসা তোমাদের থেকে পাওয়া যাচ্ছে। ভালোবাসা যারা আজকে আমার এখানে এসে এই চেয়ারে বসছে, ভালোবেসে বসছে, তারা তাদের জিনিস শেয়ার করছে। ভালোবেসে যারা দেখছে চ্যানেলটা, ভালোই আমার এখন মিলিয়নসের ভিউজ নেই, কিন্তু যারা দেখছে তারা ভালোবেসেই দেখছে জিনিসটা। আমি যখন এই কথাটা আমার খুব মানে মনে লাগলো, আমি একটা কথা খুব মানি, যখন বঙ্গভূতুরে যখন শুরু করেছিলাম সাবস্ক্রাইবার যখন 1, 2, 3, 4 করে যখন হওয়া শুরু করে, তো আমার প্রথম মাথাতে এইটাই ছিল যে কোনোদিন যদি কেউ না শোনে তাহলেও আমি গল্প নিয়ে আসবো। জিজ্ঞেস করতে পারো কেন নিয়ে আসবে? ওই একটা মানুষের জন্য নিয়ে আসবো যে প্রথম সাবস্ক্রাইবটা করেছিল, যে রেগুলার শোনে, যে একবার হলো সপ্তাহে একবার চ্যানেলটা খুলে দেখে যে নতুন গল্প এসেছে কিনা, আমি তাদের জন্য গল্প নিয়ে আসবো। ঠিক, আমিও এই কারণেই পডকাস্টটা করি। আমি কখনো পডকাস্ট করে অনেকে দেখে না যে কত ভিউজ হচ্ছে, কত হাজার ভিউজ। আমি পোস্ট করি দেখা থাম্বনেইলে 75,000 ভিউজ। আমি কখনো এগুলো করি না, কারণ আমি জানি যে আমার যদি 2000 অডিয়েন্স হয়, আমি যদি 7000 লোক যদি দেখে, 7000 লোকের জন্য আমি করবো। যদি পরেটা 500 ভিউজও পাই, অ্যাটলিস্ট 500টা লোক দেখলেও তো আমার ভিডিওটা, 500টা লোক তোমার জন্য ওয়েট করে রয়েছে যে দেখলো কন্টেন্ট আসবে, রাইট? হ্যাঁ, তো আমি ওদের জন্য বানালাম। এইভাবেই চ্যানেলের গ্রোথ হয়। কোনো চ্যানেল কোনো ভিডিও আছে যেগুলো আমার ভালো খায়ও নি, এইরকমও আছে যে খুব ভালো কন্টেন্ট করেছি কিন্তু কোনো কারণে অ্যালগোরিদমস সেটা ক্যাচ করেনি, সেই জন্য আমার ভিউজ আসে না। কারণ লোকের কাছে যদি গিয়েই না পৌঁছায় জিনিসটা, তাহলে লোকেরা জানবেই বা। হ্যাঁ, আর তখন অতটাও মার্কেটিং বুঝতাম না, কতটা রিলস ছাড়া একটা ভিডিও বানাতাম, ছেড়ে দিতাম। মানে একটা জিনিস আমার চ্যানেলে যেটা আমি প্রথম থেকে একটা জিনিস ফলো করে এসেছিলাম, সেটা আজও করি, সেটা হচ্ছে ফ্রাইডে 7টার সময়। ফ্রাইডে 7টার সময় আমার ভিডিও আসবে। আচ্ছা, এই টাইমটা মেনটেন করতাম। মানে যারা অডিয়েন্স আছে তারা জানে পৃথিবী উল্টে গেলেও আমার শুক্রবার দিন সন্ধ্যে 7টা নাগাদ নতুন ভিডিও আমার এই পডকাস্টটা আসবে। কেন 7টা? এটার পিছনে আমার একটা থিঙ্কিং ছিল। মেইনলি আমার যে চ্যানেলটা আছে সেখানে একটু অকাল্টের সঙ্গে লাইফ জড়িয়ে আছে টিআরসিতে। এবার জেনারেলি শনিবার দিনকে সব মানে প্যারানর্মাল বা ভৌতিক ঘটনা নিয়ে কিন্তু বিভিন্ন বড় চ্যানেল আসে রাত্রি 10টা বা 9টার সময়, রাইট? এবার আমি যদি সেদিনকে যদি দেই 7টার সময়, আমার ভিডিওটা কিন্তু কেউ দেখবে না। ঠিক, আমাকে এমন একটা দিনে রাখতে হবে যেই দিনটা লোকের জন্য ফাঁকা, লোকেরা বাড়ি থেকে ফিরছে, অফিস থেকে ফিরছে, তারা কিন্তু কানে হেডফোন দিয়ে শুনতে শুনতে আসছে, যেহেতু 7টাটা একটা টাইম লাগলো, যে ব্যস্ততার মধ্যেও সে চালিয়ে দেখবে, একটু সময় হ্যাঁ, এটার জন্য। নাহলে দেখো আমারও তো চ্যানেলের মধ্যে ভূত প্রেত তন্ত্র সাধনা আছে, আমি চাইলে কিন্তু দিতে পারি। শনিবার দিন কিন্তু একটা প্রাইম ডে, রাত্রি 9টা 10টার সময়, কারণ শনিবারটার সঙ্গে অনেকে ভৌতিক জিনিসটাকে রিলেট করে, তো দিতে পারি। কিন্তু আমার চ্যানেল গ্রো করবে না, কারণ সেই সময় আরো 2টো চ্যানেল আছে যারা পোস্ট করে, বা 3টে চ্যানেল আছে যারা পোস্ট করে। ঠিক, তাদের ভিউয়ার্স, তাদের সাবস্ক্রাইবার্স অনেক বেশি আমাদের থেকে। কোথাও না কোথাও গিয়ে মানে ঢাকা পড়ে ভালো জিনিসটা ঢাকা পড়ে যায়। কিন্তু 7টার সময় দিলে, একদিন আগে দিলে পর আমি ঢাকাটা পড়বো, কারণ কিছুটা হলে পরও অ্যাটলিস্ট ওদের কাছ থেকে অডিয়েন্স এসে আমাদের এখানে শুনছে। যারা হরর প্রেত এগুলো যদি শুনতে প্রেফার করে, তারা টিআরসির কিছু ঘটনা তারা রিলেট করতে পারবে। আচ্ছা, যেমন আজকে তোমার সঙ্গে এপিসোডটা হলো, যে এপিসোডটার মধ্যে আমরা কিছুটা হলে পরও তোমার জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমরা নিয়ে আসলাম, তো সেটা শুনতে প্রেফার করছে। ঠিক, এবার যারা ওই চ্যানেলে সাবস্ক্রাইবার আছে তারা তো জেনুইনলি একটা হররের একটা জিনিস উপরে ন্যাক আছে, তারা কিন্তু শুক্রবার 7টার সময় দেখতে পাবে। একদমই তাই, কারণ এই ব্যাপারটা হচ্ছে বঙ্গভূতুরেতে সত্যি ঘটনা তো বলা হয় না, পুরোটাই গল্প। একদম। এবার হঠাৎ করে তারা যখন দেখতে পাবে যে এরকম একটা ঘটনা আসছে, আর যেটা বঙ্গভূতুরের চ্যানেলের যে ওনার রয়েছে নির্মাল্য দাস, তো নির্মাল্য দাস সাথেই ঘটেছে, তখন আরো ইন্টারেস্টটা গ্রো করবে। সেটাই একদম। তো ওই জন্য কি হচ্ছে, আর ওই টাইমটা অন্য কোনো পডকাস্ট চ্যানেলের সঙ্গে ক্ল্যাশ করছে না আমার। ঠিক, এবার সেক্ষেত্রে তোমার অটোমেটিক্যালি যারা আসছে তারা দেখছে যে না ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এই টাইমে আমরা শুনবো, এবং শুনে তারাও ভাবছে যে না এরকমও ঘটনা হতে পারে, কারণ সবার পক্ষে তো সবকিছু জানা সম্ভব নয়। না, আমার চ্যানেলে আমি অনেকটা চাই যে ঘটনা নিয়ে আসি, তার সঙ্গে জীবন কাহিনী নিয়ে আসি। কারণ আজকে বঙ্গভূতুরের চ্যানেলে জীবন কাহিনীটা নিয়ে আসুন, যেটা কোথাও তোমরা আজ পর্যন্ত পাবলিশ হয়নি বা কেউ জানতেও চায়নি। এটা একদম এক্সক্লুসিভ।
একদম সত্যি কথা বলতে, তোমাদের অডিও স্টোরি শুনেছে লোকে, বঙ্গভূতুরে চ্যানেলটাকে দেখেছে, কিন্তু বঙ্গভূতুরে কিভাবে শুরু হলো, বঙ্গভূতুরের স্ট্রাগল পিরিয়ড, বা বঙ্গভূতুরে যখন ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার পেয়েছে আর আজকে 34,000 সাবস্ক্রাইবারের মধ্যে আছে, তাদের মধ্যে কি চেঞ্জেস এসছে, তাদের মধ্যে কি আপগ্রেডেশন এসছে, এই জার্নিটা শোনার সাথে সাথে তোমরা যে ভুতুরা ঘটনাগুলো যেগুলো বলছো, যে গল্পগুলো বলছো, তার সঙ্গে কিছু কিন্তু ইনসিডেন্টও তোমার জীবনে জড়িয়ে রয়েছে। ঠিক। তো সেইগুলো তুলে ধরলে পর আমার মনে হয় যে আজকে জাস্টিস করছে, আমার ভিডিওটা আজকে জাস্টিস করছে। এবং মানে সবশেষে আমি একটাই কথা বলবো এই কথাগুলোর মধ্যে, যে দর্শক যারা রয়েছে বঙ্গভূতুরে, তো তাদেরকে আমি বলবো যে তোমরা তো সবসময় তো গল্প তো শুনে এসছো আমাদের ওখানে, সে তারানাথ তান্ত্রিক হোক বা গ্রাম বাংলার হোক, কিন্তু এই যে ব্যাক স্টোরি, যে নির্মাল্য দাসের পেছনে যে কি হয়েছিল বা কিভাবে গল্পগুলো তৈরি করার সময় কি কি ঘটনা ঘটেছিল, তো এইগুলো কিন্তু তোমরা কিন্তু শুনতে পাবে একমাত্র টিআরসি পডকাস্টে। তো অবশ্যই চ্যানেলটাতে ভিজিট করো এবং তার সাথে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ফুল এপিসোডটা শোনা চাই কিন্তু তোমাদের, কারণ তোমরা যখন শুনবে অনেক ভেতরে জিনিস থাকবে যেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে, যেগুলো কিন্তু বঙ্গভূতুরেতে আজ অব্দি আসেনি, টোটালি এক্সক্লুসিভ কিন্তু রয়েছে টিআরসি পডকাস্টে। এই যে কথাগুলো বলছি অনেক কিছু রয়েছে। তো এইটা যেরকম আমি ওদেরকে বলে দিলাম, ওরা যখন এটা দেখবে, ঠিক আছে, ওরা এইটা শুনে জেনুইনলি আসবে, এবং অনেকে দেখবে ইচ্ছা থাকে যে যে গল্পের ডিরেকশন দিচ্ছে তার লাইফে কি কখনো কিছু হয়নি। ঠিক ঠিক, এই চিন্তাগুলো কিন্তু আসে মাথায়। আমরাও দেখবে যখন আমরা সিনেমা দেখি তখন আমরা ভাবি যে আচ্ছা আমরা তো হিরো হিরোইনকে দেখছি, ওদের আশেপাশে কি ঘটনা হচ্ছে সেটাও তো আমরা দেখার একদম, যদি ইচ্ছা যদি হতো তাহলে তো ভালোই হতো। ঠিক। তো এই সুযোগটা কিন্তু তোমাদের টিআরসি পডকাস্ট কিন্তু করে দিচ্ছে, যে বঙ্গভূতুরের পিলার তো রয়েছে, পিলারের ভেতরে কি কি রয়েছে সেই জিনিস, যে বঙ্গভূতুরকে দেখে যারা এত এন্টারটেইনড হয় অডিও স্টোরি শুনতে, তার পিছনে ব্যাক স্টোরিটা কি আছে, এটা খুব দরকার। এইটা করা এইটাই মানে দাঁড়ায় যে আজকের দিনে যারা গল্প নর্মালি শুনছে তারা ঠিক আছে গল্প শোনার জন্য, কিন্তু যাদের কিউরিওসিটি আছে তাদেরকে কিন্তু আমরা একটা এক্সট্রা পার্কস দিয়ে দিচ্ছি যে হ্যাঁ তোমরা আসো, তোমরা কিন্তু দেখো। ঠিক ঠিক, কারণ এই জিনিস কিন্তু বঙ্গভূতুরেতে কিন্তু আসবে না। ওখানে নর্মাল গল্প শুরু হবে, 1 ঘন্টা গল্প চলবে, গল্পের শেষে গিয়ে ভূত মরছে নয়তো মানুষ মরছে, শেষ হয়ে গেল ওখানে গল্প। কিন্তু এই বিহাইন্ড দ্য সিন কিন্তু কেউ তোমরা পাবে না। ঠিক ঠিক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমার খুব ভালো লাগলো তোমার সঙ্গে আজকে এই আড্ডাটা মেরে। আমারও পডকাস্ট মানেই আমিও বলি এটা পাথর আড্ডা, ঠিক আছে? তো এই একটা আড্ডার ছলে আমরা এত কিছু জানতে পারলাম, তোমার অডিয়েন্স, আমার অডিয়েন্স, দুজনের অডিয়েন্স আজকে বঙ্গভূতুরকে জানতে পারলো ভিতর থেকে। বঙ্গভূতুরের যে ফেস, বিহাইন্ড দ্য বঙ্গভূতুরের চ্যানেলের তো একটা ফেস আছে, সেই ফেসকে আজকে দেখলো আমার চ্যানেলে। সবার আগে আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার, একটা না দুটো আছে এবারে, কারণ খুবই স্পেশাল তুমি আর তোমার চ্যানেল। আমাদের টিআরসি পডকাস্টের তরফ থেকে নির্মাল্যর জন্য একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ আর আরেকটা ছোট্ট গিফট হ্যাম্পার রয়েছে মিমো ফ্যাশনস এর তরফ থেকে, সেটা নির্মাল্যর জন্য খুব কাজে দেবে। নির্মাল তোমার গার্লফ্রেন্ড বা বউ যদি থাকে তার জন্য বেশি কাজে দেবে এটা, ঠিক আছে? আমার খুব ভালো লাগলো আজকে এপিসোডটা করে নির্মাল্যর সঙ্গে। এত ডাউন টু আর্থ পার্সন, এত ভালো একটা ইউটিউব কন্টেন্ট বানায় আপনাদের জন্য, আমাদের জন্য, যেখানে আপনারা গল্প শুনতে চান সেই গল্পগুলো নিয়ে আসে আপনাদের কাছে। বঙ্গভূতুরের চ্যানেলকে অবশ্যই দেখবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আমাদের টিআরসি পডকাস্ট চ্যানেলটাকেও আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে জানান আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো। আর আবার দেখা হবে আরেকটা নতুন এপিসোডে। তো দেখা হচ্ছে সামনের শুক্রবার।